মানুষ ট্রাক চালায় কেন, বা সবজি বিক্রি করে কেন, বা মাছ চাষ করে কেন, বা কৃষিকাজ করে কেন? তা এগুলাও যেমন মানুষ করে তার প্রয়োজন অনুযায়ী, তার দেহের প্রয়োজন, তার কালচারের প্রয়োজন, বা সাংস্কৃতিক প্রয়োজনে মানুষ অনেক কাজ করে। কবিতা লেখাটাও আসলে এর বাইরের কোনো কিছু না। সে সোসাইটি থেকে সে আসলে কবিতা লেখা শেখে। যেমন একটা সমাজে একটা নির্দিষ্ট সংখ্যক ডাক্তার থাকে, একটা ইঞ্জিনিয়ার থাকে, বা রাজনীতিবিদ থাকে, বা যাদের কথা বললাম যারা কৃষিকাজ করবে তারা থাকবে। সেরকম একটা নির্দিষ্ট পরিমাণ কবি লেখক সমাজে থাকবে। সমাজ কবি লেখককে তৈরি করে তার ওই প্রয়োজনগুলো মেটানোর জন্য। কারণ একজন কবি বা একজন লেখকের তো সমাজে প্রয়োজন আছে। সমাজ তার যেই চাহিদা সেগুলো হলো লেখকদের মেটাতে চায়, এবং সেই মেটাতে গিয়েই সে আসলে মানুষকে কবি, লেখক, সাহিত্যিক হিসাবে গড়ে তোলে। এটা এই কারণেই হয়তো মানুষ লেখে। এটা একটা কালচারাল ব্যাপার, মানে সমাজ মানুষকে কবি হওয়ার জন্য উদ্বুদ্ধ করে। আরেকটা বিষয় হলো, আমার কাছে মনে হয় কেউ কেউ শারীরিকভাবেও কবি হওয়ার জন্য আসলে ফিট, তার জীবনে আসলে কবি না হওয়ার কোনো উপায় ছিল না। যেমন যদি আপনি দেখেন যে একজন সাঁতারুদের শারীরিক কাঠামোর ভিতর কিন্তু মিল আছে, তারা খুব সিপসিপে হয়, মাসেলগুলো খুব মানে ব্যায়ামবিদের যে মাসেলের মতো মানে পাশবিক যে মাসেল সেটা তাদের থাকে না। এবং এখন সে সাঁতারু আসলে কেন হয়েছে? সে সাঁতারু হয়েছে তার দেহের স্ট্রাকচারটাই আসলে সাঁতার কাটার জন্য পারফেক্ট, সে কারণে সে আসলে সাঁতারু হয়ে উঠেছে। আবার এটা যদি একজন কবির ক্ষেত্রেও ভাবেন, কবিরা আসলে কি? কবিরা তো আসলে শব্দ নিয়ে কাজ করে। একটা কোন শব্দটা কোনভাবে বললে, বা শব্দের কম্বিনেশন পারমুটেশনগুলো কীভাবে করলে মানুষের ভিতরে তীব্রতর অনুভূতি জাগবে। শব্দের তো অনুভূতি জাগে, হ্যাঁ, সবার ভিতরে কিন্তু সমান শব্দের অনুভূতি থাকে না। তো আমার কাছে যে শব্দ শুনে হয়তো আমার কাছে কালো যমুনা শুনলে যেমন আমরা একটা আবহমান কালের ভিতরে ঢুকে যেতে পারি, আবার কেউ হয়তো নাও ঢুকতে পারে, হ্যাঁ। তো কবি কী করে? কবি এই সময়ে কোন শব্দগুলো মানুষের ভিতরে অনুভূতি জাগাবে, সেই জিনিসগুলো কবিরা আসলে বুঝতে পারে। শব্দের সেন্সিটিভিটি তাদের বেশি। সবার সব সেন্সিটিভিটি থাকে না। মানব দেহ তো আসলে একটা মেশিন, এর ভিতরে আসলে অনেক কেমিক্যাল আছে, যেই কেমিক্যাল অনেক ছোট ছোট পাত্র আছে, যেই পাত্রগুলোর ভিতরে আসলে রাসায়নিক বিক্রিয়া হয়। বাইরে থেকে প্রণোদনা আসার পরেই হলো মানুষ উদ্বুদ্ধ হয়। তেমন কবিদের ক্ষেত্রে কি হয়? কবিরা আসলে অনেকগুলা শব্দ এত সুন্দরভাবে কম্বিনেশন পারমুটেশন করতে পারে যে এই কম্বিনেশন পারমুটেশন আর একটা কাব্য সেন্সিটিভ মানুষের কাছে যখন যায়, কাব্য সংবেদী মানুষের কাছে যখন সেই শব্দটা যায়, তখন সে সেটার সাথে ডিল করতে পারে, তখন সে তার সাথে সংযুক্ত হতে পারে, হ্যাঁ। এখন এই কারণেই সবাই আসলে ওই যে জীবনানন্দের একটা কথা আছে না, যে কেউ কেউ কবি সকলেই কবি নয়। এটা আসলে যতটা কালচারাল একটা বাক্য, আমার কাছে মনে হয় অনেক বেশি শারীরিক বাক্য। মানে সব লোক কবিতা লেখার জন্য শারীরিকভাবে আসলে ডিজাইন না। হ্যাঁ, কবি হওয়ার জন্য আসলে কিছু মানুষ পৃথিবীতে এসেইছে কবি হওয়ার জন্য। যেমন কবির একটা নির্দিষ্ট সংখ্যা এখানে আমাদের সোসাইটিতে লাগে, সেগুলা সমাজ প্রথমত নির্ধারণ করে, এবং সেটা হওয়ার জন্য নানা রকম প্রণোদনা থাকে সমাজে, যে আমি কবি হতে চাই, হ্যাঁ। সেই প্রণোদনার পরে এছাড়াও মানুষের চেষ্টা তো লাগেই, থাকাই লাগে। শেখার পরে চেষ্টার মাধ্যমে সে আসলে কবি হয়ে ওঠে, এবং ওর সাথে তার দৈহিক কাঠামোটাও একটা আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ, যে তার দেহ তাকে কবিতা লিখতে উদ্বুদ্ধ করে। তুমি এত ভালো শব্দগুলো নিয়ে কাজ করতে পারো, এর বাইরে তোমার আসলে আর কোনো কাজটা তুমি দক্ষভাবে করতে পারবো না, হ্যাঁ। এর জন্যই কিছু লোকের শব্দ সেন্সিটিভিটি ভালো থাকে, এই জন্য তারা আসলে মহৎ কবি হয়ে ওঠে। আবার সব পাঠক হয়তো অনেকেই অনেক বই পুস্তক পড়ে, কিন্তু সবাই কিন্তু কবিতার আনন্দ নিতে পারে না, বা শব্দের ওই আনন্দ নিতে পারে না। তা আমার কাছে এই জন্য মনে হয় যে দুইটা বিষয় কাজ করে কবি হওয়ার পেছনে। একজন মানে লেখালেখির যে প্রণোদনা, সোসাইটি যেমন আমাদেরকে হওয়ার জন্য দেয়, তারপর আমাদের চেষ্টাটা থাকা লাগে, এবং দৈহিকভাবে ওটার সাথে আমাদের একত্রিত হওয়ার জন্য সক্ষমতা থাকা লাগে। মানে কবিতা লেখাকে অনেকে না খুব রহস্যময় কাজ বলে মনে করে, কিন্তু আমার কাছে মনে হয় না যে কবিতা লেখা খুব রহস্যময় কোনো একটা ব্যাপার। এটা হলো কবিতা লেখা হলো মানুষের একটা মানবিক আচরণ। যেমন কৃষিকাজ একটা আচরণ, মৎস্য শিকার একটা আচরণ, বা আমরা যে এই যে খুব অনেক বড় বড় প্রযুক্তি তৈরি করছি, এগুলো তো আসলে আমাদের আচরণেরই অংশ। তো মানুষ কিভাবে কবিতা লেখা শিখলো সেটা বোঝার জন্য হয়তো আমাদের একটু মানুষের যে ইভলিউশনারি বিহেভিয়ার যেটা আছে, এটা কিভাবে ডেভেলপ করেছে মানুষের ভিতরে, সেটা হয়তো আমরা একটু
দেখতে পারি, দেখলে হয়তো বোঝা যাবে যে মানুষের যে কোনো জিনিস কিভাবে শেখে, মানে কবিতা লেখাও আমার হিসাবে এটা শিখতে হয়, চর্চার ভিতর দিয়ে শিখতে হয়, কৃষিকাজ চর্চার ভিতর দিয়ে শিখতে হয়, মাছ শিকারটাও চর্চার ভিতর দিয়ে শিখতে হয়। এটা আসলে এমনি এমনি হয় না। রহস্যর এত বড় কিছু নাই। যে কোনো জিনিস মানুষ কিভাবে শেখে, যেমন আমরা যদি একটা পিয়ানো বাজানো শিখতে যাই, তাহলে কি আমরা খুব দেখে দেখে পিয়ানোগুলো বাজাই, পিয়ানোর রিডগুলো বাজাতে বাজাতে একসময় এটা আমাদের অভ্যস্ত হয়ে পড়ি আমরা। মানে আমাদের যে ফ্রন্টাল কর্টেক্স আছে, এটা তো একটু স্লো ব্রেন মানুষের। এই ব্রেনের ভিতরে যখন কোনো জিনিস আমরা ব্রেন দিয়ে কোনো কিছু করতে যাই তখন একটু জিনিসটা খুব স্লো হয়। এটাতে অনেক প্র্যাকটিস করতে 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 এটা আমাদের পিছনের ব্রেনে যখন চলে যায়, তখন আসলে দেখবেন আপনি পিয়ানো বাজাতে গেলে অটোমেটিক আপনার হাত যাবে, কিবোর্ডগুলোর ভিতরে হাত যাবে, আপনি পেরে যাবেন। সাইকেল চালানোর মতো বিষয়, সাইকেল যখন প্রথম চালাতে মানুষ যায় তখন খুব আস্তে আস্তে চালায়। তারপরে যখন এটা অভ্যস্ত হয়ে যায়, আমাদের ব্রেনের কোডটা যখন পিছনের ব্রেনে চলে যায়, আমাদের স্বতঃস্ফূর্ত অবস্থা থেকে যে কাজগুলো আমরা করি, ব্রেনের ওই পার্টে যখন এগুলো চলে যায়, তখন আমরা এটা অটোমেটিক করতে পারি। কবিতাটাও আসলে ওরকমই, যে প্রতিনিয়ত প্র্যাকটিসের ভিতর দিয়ে এটা মানুষ আয়ত্তে এনেছে। অনেক দীর্ঘ, যতই দিন যাবে কবিতা অনেক বেশি মানুষের কাছাকাছি হবে, অনুভূতি আরও বেশি প্রকাশ করতে পারবে সে মানুষের। এটা যেমন যত আমরা দিন যাচ্ছে, কৃষিকাজের দক্ষতা মানুষের বাড়ছে, কবিতার দক্ষতাও মানুষের বাড়বে, ভাষার দক্ষতাও মানুষের বাড়বে। মানুষ আরও বেশি মানুষের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারবে ভাষা দিয়ে। যেই ভাষার যে ব্যারিয়ার, সেই ব্যারিয়ারগুলো আস্তে আস্তে ঘুচে যাবে। তা এই হিসাবে আমি যখন আমার নিজের লেখার কথা যদি বলি, এর কোনো মৌলিক সূত্র নাই যে আমি লেখাটা এইভাবেই লিখেছি। আমি লেখার জন্য প্র্যাকটিস করতে করতে কোনো লেখা মনে হয়েছে না ভালো, রাখবো না, ফেলে দিয়েছি। কোনো লেখা আমি দীর্ঘ সময় ধরে লিখেছি, কোনো লেখা হয়তো ইনস্ট্যান্ট আমার ভিতরে চলে এসেছে, ওইটা আমি বসে লিখতে পেরেছি। কোনো মৌলিক কোনো সূত্র নাই যে এই সূত্রের ভিতরে লেখাগুলা তৈরি হয়েছে। যেমন আমার লাস্ট কবিতার বই ঊনমানুষের ভাষা কীভাবে, যখন মায়ানমারে রাজনৈতিক সংঘাত শুরু হলো, তখন মায়ানমারের রোহিঙ্গারা আমাদের দেশে এখানে চলে আসা শুরু করলো কক্সবাজার দিয়ে। আসার সময় একদিন সকালে ঘুম থেকে উঠে পেপার খুলে দেখি যে একটা ফ্যামিলি পানির মধ্যে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বাবাটার কোলে একটা বাচ্চা আছে এবং যে মহিলাটা উনি পাশে দাঁড়িয়ে আছে। একটা পুরা ফ্যামিলি পানির মধ্যে দাঁড়ানো, সারা রাত। এক রাষ্ট্র থেকে বিতাড়িত হয়েছে, ওই রাষ্ট্র তাদেরকে অনাগরিক ঘোষণা করে দিয়েছে, আর এক রাষ্ট্র তাদেরকে নিবে কি নিবে না, মানে কিসের বিচার, এখন একটা মানুষ ওই অবস্থায়, আপনি নিজে দাঁড়ালেই বোঝা যাবে আসলে একটা মানুষ গলা পানির ভিতর দাঁড়িয়ে আছে, তাকে কেউ কোথাও তার কোনো স্থান নেই পৃথিবীতে। আমরা এই পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর গল্প নিয়েই আসলে ঊনমানুষের ভাষাটা লিখে ফেলেছিলাম তখন। খুব ইনস্ট্যান্ট, এটা খুব শর্ট টাইমের ভিতরে লেখা, 10-15 দিনের ভিতরে আসলে বইটার অধিকাংশ কবিতা লেখা হয়েছে। পরবর্তীতে নানাভাবে এডিট করেছি। ওখান থেকে একটা কবিতা পড়ি আমি। একজন সজীব জীবিত মানুষের ওজন কত বলুন, নিরাপদ দেশে হাসিয়ার সুখ কি ওজনে মাপা যায়? আপনার সুখী মা বাবার ওজন কত, আর আপনার ভাই বা বোনের ওজন কত বলুন? আপনার প্রিয় সন্তানের ওজন কেমন? আপনার এই হুলস্থুল সচেতন জীবনের ওজন কেমন? জীবন এক ওজনহীন ফাঁদ, পরিমাপহীন সম্ভাবনাময়, সদা হাস্যোজ্জ্বল নিদারুণ এই ব্যাপ্ত ওজনহীনতার কাল। ভাবুন, সারাটা রাত বুক পানিতে দাঁড়ানো মানুষের মতো তারা খাওয়া নিঃসহায় টালমাটাল পশু, সীমান্ত নদীতে প্রিয় সন্তান কোলে সারাটি রাত একা পরিবার, 15 দিন হাঁটতে থাকা মানুষ, পিঠে জড়ানো বৃদ্ধ মানুষের ভার, এই সব সাপত তাড়ানো পশুদের মতো দেখতে কিম্ভূত মানুষের, দেশহীন মানুষের মতো পশুদের, এই সব মুন্ডু চোখ ধর হাত পাওয়ালা মানুষ ও তার মূল্যহীন জীবনের ওজন কেমন?
বুলেট কিংবা মাইনের ওজন থেকে হালকাই জীবের জীবন, বুলেট কিংবা মাইনের দাম থেকে সস্তাই জীবের জীবন। এই রাজনীতির ওজন কত বলুন, ভাবুন। এরপরে কাছিমের গ্রাম, যেটা আমার সেকেন্ড বই, কবিতার বই, এটা আমি দীর্ঘ সময় ধরে লিখেছি। প্রায় 2002 সাল থেকে 15-16 পর্যন্ত এই বইটা লেখা হয়েছে, লিখে এডিট করা হয়েছে। যেমন প্রথম বই, দ্বিতীয় বই আমি যখন লিখছি তার আগেই আমার প্রথম বই প্রকাশ হয়ে গেছে, কিন্তু দ্বিতীয় বইটা আমি দীর্ঘ সময় নিয়ে লিখেছি। তো এখন কোনো আসলে মৌলিক কোনো বিষয় নাই বা কোনো রুলস নাই, কোনো তত্ত্ব নাই যে কবিতা আসলে এইভাবে বসে লিখলেই কবিতা লেখা যাবে বা হবে। তো একটা এটা একটা অনেকটা কন্টিজেন্সি অ্যাপ্রোচ। আপনি হয়তো এখন একটা জিনিসের সাথে রিলেট করেছেন, ওটা একটা কবিতা হয়ে গেছে। বা দীর্ঘ সময় ধরে কোনো একটা চিন্তা হয়তো মাথার ভিতরে আসে। এমনও আছে আমি 15 বছর আগে যে কবিতা লিখেছি, সেই কবিতা হয়তো আমি যে গত ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে আমি এডিট করেছি। সো এই প্রক্রিয়াটা অনেক দীর্ঘ সময় ধরে চলতে থাকে। চলার ভিতরে ওইটা অনেকেই রহস্যময়, তার কোনো বিষয় নাই। এটা আসলে একটা লেখালেখির প্র্যাকটিসের মধ্যে থাকার জন্য, প্রতিনিয়ত লিখতে চাওয়ার জন্য, বা এই লিখতে চাওয়ার একটা প্রণোদনার জন্য হয়তো এটা আমি লিখতে পারি দীর্ঘ সময়, অনেক দিন ধরে জিনিসগুলো কাজ করে, বা কোনো একটা জিনিস আমি হঠাৎ করেই শেষ করে ফেলে দিতে পারি, লিখে ফেলতে পারি। কাছিমের গ্রাম থেকে একটা কবিতা করি। সবুজ আপেল কেন আজ পড়ে আছে ভেজা মাটির উপর? তোমাকে তো কাল দেখলাম এই ছিঁড়ে পড়ার নির্লজ্জ ব্যথা থেকে উড়ে যেতে পাতার আড়ালে, তোমার বিন্ত ঠিকানায় পুনরায়। এমন মায়াবী কুহুকের পর আর কি বলা যাবে? এই হলাম আমি, সত্য আমি, এই হলো আমার সত্য বরফ, শুভ্র উজ্জ্বলতা, এ হলো শীতল জলের নিথর কম্পহীন মাথা কাটা ধর। কিছুই হলো না আপেল তোমার এই ভ্রান্ত পড়ে থাকায় এভাবে। যে কোনো ঘরের দিকে চলে গেছে পোস্টম্যান আর তার ভাঙা সাইকেল, তারা ধাতব শব্দের সুরহীন চলনে বিরক্ত হাওয়া একে একে খুলে দিচ্ছে সমস্ত ঘরের কারুকার্যময় অদৃশ্য দরজা। সেই দৃশ্যহীন খোলা ঘরে প্রাণের ভেতর বয়ে এনেছ মদের লাল রং। পুরীতের দেশ থেকে কেটে আসে নীল ঘুড়ি, তাতে লেগে আছে মোলায়েম ডানার পশম, কামনার মতো গোলাপি দীর্ঘ শ্বাসময়। এই হলো তার সংকেত চাতুর্যে ভরা চিঠি আমাদের লাল ঘরের অজানা ঠিকানায়। পোস্টম্যান তার জাদু সাইকেলে চলে গেছে রক্ত, ঘাম আর ক্ষুধা চলার পথে, দেহের ভিতর অন্ধকারে অর্ধপচা বাষ্প ওঠা টকপকে কাঁচা মাংসে, হাড়ে রক্তনালিকায়। এই ভাঙা সাইকেল বেশি দূরে যাবে না আর তোমার ভেতর। রোজ রোজ একই সাবান ঘষে ঘষে ক্লান্ত বাদামি ত্বকের ঘ্রাণ পাল্টে বাগানের পাশের ফুলকেও আমি বিভ্রান্ত করে দিব আজ। জ্যোৎস্নার গাঢ় আলোর তরলে ডুবে থাকা পৃথিবীর তলদেশ থেকে দমবন্ধ উঠে যাচ্ছে হাওয়ামণ্ডল ভেদ করে রূপারং আকাশের ওপাশে শূন্যতায়। কবিতা তো আসলে রিয়েলিটি না, রিয়েলিটি আসলে তার ফর্ম চেঞ্জ করে কবিতার ভিতরে তার অবস্থা নেয়। সেটা কবিতার ভিতর দিয়ে আসলে এই রিয়েলিটি বাহিত হয়। এক সময় মানুষ সেটাকে ইন্টারপ্রিটেশন করতে পারে, আর্ট থেকে বুঝতে পারে যে আসলে ওই সময়টা কেমন ছিল। তো একজন লেখকের জন্য তার নিজের সময়টা খুবই ইম্পর্ট্যান্ট। তার লেখালেখির ভিতর যদি তার সময়টাকে রিপ্রেজেন্ট করতে না পারে, আমার কাছে মনে হয় না সেই সাহিত্য অনেক বড় কিছু হয়। শুধু আর্টের জন্য আর্ট করে তো আসলে তেমন কোনো লাভ হয় না। তো আমি ওই সমস্ত চিন্তা করে অনেক দিন হলে ভাবছিলাম যে একটা দীর্ঘ কবিতা লিখবো, একটু বেশি দীর্ঘ, যেই ফর্মে আসলে খুব কাজ হয় না আমাদের এখানে। তো 1500-2000 লাইনের একটা কবিতা লেখার ইচ্ছা ছিল। সেটা প্রায় 7-8 বছরের একটা প্ল্যান। সেই প্ল্যান হঠাৎ করে এবার বইমেলার শেষের দিকে, ফেব্রুয়ারির লাস্টের দিক থেকে একটা দীর্ঘ কবিতা লেখা শুরু করেছি। প্রায় 1500-1600 লাইন হয়েছে। এখনও ফুল ফর্মে দাঁড়ায়নি, ওইটাকে আরও এডিট করতে হবে, আরও দেখতে হবে, তারপরে হয়তো একটা পর্যায়ে এসে দাঁড়াবে। তো সেই নামও এখনও ঠিক করিনি। হ্যাঁ, সেই দীর্ঘ কবিতার থেকে 2টা পার্ট পড়িয়ে, 2টা পার্টও না ঠিক, এটা খুবই টানা একটা লেখা, কোনো ভাগ নাই, সেখান থেকে একটা কবিতা পড়ি। মানুষও বনবরই গাছ হয়ে দাঁড়িয়ে যেতে পারে কবরস্থানে, গাছটিকে তার মেয়ে বাবা বলে ডাকতেও পারে একদিন। আপনাদের জীবিত মানুষ একরামুলের গাছ হয়ে ওঠার গল্প বলি আসুন, নন্দনকাননের পাশে দেখো জেগে উঠেছে তবু মৃতের গল্প।
একরামুল একটা সিগারেট ধরালো। একরামুল কিনেছে বিদেশি রেজার, একরামুল কেনে সময় দেখা ঘড়ি, একরামুল কেনে লাশের কাপড় বোনা লুম, একরামুল লাগায় বড়ইয়ের গাছ, তার পাতা লাশ ধোয়াতে লাগে। কাঁঠাল কাঠের খাটিয়ার দাম নিয়ে গেছে মসজিদের ইমাম, মাদ্রাসার এতিমখানা চাঁদা নিচ্ছে প্রতি মাসে। গরিব এতিমের কণ্ঠে সূরা ইয়াসিন কতই মধুর লাগে। একরামুল কেনে সুগন্ধি সাবান, ওপার থেকে ব্ল্যাকে আসা মারাঠা মুরমুন আগরবাতি, গোলাপগন্ধি পানি। মানুষ হয়ে যে যাই কিনুক, রাষ্ট্রের কোষাগারে যোগ হয় ভ্যাট ও ট্যাক্স। পশুরা খাবার খায়, জাবর কাটে ভ্যাটের টাকায়, পাবলিক টয়লেটে প্যান্ট খুলে দাঁড়ালেও যুক্ত হয় রাষ্ট্রের লাভের হিসাব মলমূত্র থেকেও। এই টাকায় কেনা হলো বন্দুক ও গুলি, সহনীয় মাত্রায় কিছুটা দুর্নীতি হয় এসব ক্ষেত্রে। পত্রিকাওয়ালারা এই সব গল্প লেখে, কেউ বিশ্বাস করে না অবশ্য। আটা কলে কিছু আটা উঠতেই থাকবে চিরকাল, আটা কলের কালো কালো শ্রমিকরা আটার গুদামে সাদা হয়ে উঠবে, ঠেকানো যাবে না। শিল্পীর তুলির রং সহনীয় মাত্রায় ক্যানভাস থেকে তার পোশাকে লাগতেই থাকবে, এটাই স্বাভাবিক। এই টাকায় কেনা হলো বন্দুক ও গুলি নিজেদের দেশি মানুষদের জন্য। অস্ত্রাকার ভরে ওঠে কামানে বন্দুকে, জাতির চেতনার ভেতর মাত্র একজন এনামুলের মেয়ে, মাত্র একটি পরিবার, শুনতে থাকবে গুলির শব্দ, বারুদের ঘ্রাণ, আর আমরা সবাই নিরাপদে ঘুমোতেই থাকব। আমাদের কান পর্যন্ত পৌঁছায় না কিছুই। কালো মার্ক্সম্যানদের গুলির শব্দে ভোর হতেই থাকবে, জাতির চেতনার ভেতর শুধুমাত্র একটা মেয়ে শুনতে থাকবে গুলির শব্দ, বারুদের ঘ্রাণ প্রতিদিন। বাবা তুমি কাঁদছো কেন? প্রতিধ্বনিত হতে থাকবে আকাশে বাতাসে। আমাদের এত এত ট্রমার ভেতর চলতেই থাকবে গুলির শব্দ, গুলির শব্দ, গুলির শব্দ। অথবা আমরা কেউ কিছুই শুনবো না, কেউ কিছুই শুনবো না। শব্দটা ফর্ম চেঞ্জ করে রং হয়ে ফুটে উঠবে নিউজ প্রিন্টের কালো কালো অক্ষরে। বাস্তবতা কাগজের কালো অক্ষরে এসে নিজেই নিজের বাস্তবতা হারিয়ে ফেলবে, সভ্যতা ফিকশন হয়ে উঠবে। আর একদিন আমরা শুনবো সন্ত্রাসীরা তাস করার অপরাধে আত্মহত্যা করছে দিকে দিকে, ফ্লাইওভারের উপর থেকে ঝাঁপিয়ে পড়ছে চলন্ত গাড়ির উপর। একদিন এগুলো মিথ হয়ে উঠবে, আমাদের জাতীয় চরিত্র নিয়ন্ত্রণ করবে এগুলা। সমগ্র জনপদ কিছুই শুনবে না, শুধু দেখতে থাকবে। এই সবই দেশপ্রেমের গল্প, সকলেই রোমিও জুলিয়েট, এগুলো অমিত লাবণ্যের প্রেমের গল্প, মনোগামীর গল্প, আজন্ম একজনকে লাগাতে চাওয়ার বাসনা আক্রান্ত প্রেমের গল্প, সমাজ শুদ্ধির গল্প এই সব, হত্যার ভেতর দিয়ে সভ্যতা শুদ্ধির প্রেমের গল্প এই সব। আমি তেমন একটা দেশপ্রেমিক হওয়ার কারণ দেখি না। জাতীয় সঙ্গীত পতাকা দেখে কর্তব্যবশত দাঁড়াতে ইচ্ছে করে না। শুধু 16ই ডিসেম্বর এলে আমার ভালো লাগতে শুরু করে। কারণটা অবশ্য যুদ্ধ জয় না, যুদ্ধে জয়লাভ করার আনন্দ নিয়ে আমার তেমন কোনো অনুভূতি নেই। যুদ্ধ মানেই মৃত্যুর ফাঁদ নিয়ে ইঁদুর বেড়াল কুকুর কুকুর খেলা। যুদ্ধ শুধু বিরতি হলো জেনে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ হওয়ার জন্য ডিসেম্বর এলে আমার ভালো লাগে। শত্রু আর মৃত্যুর রক্ত হাহাকার, পচে ফেপে ওঠা দেহের গন্ধ একই, যে কোনো মৃত্যুর গন্ধ ও আওয়াজ অভিন্ন। আমরা আসলে একটি ফুলের জন্য যুদ্ধ করিনি, একটি পতাকার জন্য না, একটি গানের জন্য না। আমরা যুদ্ধ করেছিলাম অসংখ্য যুদ্ধ শেষ করার জন্য। আমরা যুদ্ধ করেছিলাম প্রতিটা মানুষের আলাদা আলাদা পতাকাকে সেলুট দেওয়ার জন্য। একটি গানের মতো হালকা বিষয়ে যুদ্ধের কোনো মানে হয় না। এই স্বাধীন দেশ, পথ পথ করে উঠতে থাকা পতাকা ও সাদা পায়রা, সেই যুদ্ধহীন দেশে সৈনিকেরা পোশাক বদলে অস্ত্র হাতে নেমে পড়ে জনপদে, পাতাবাহারের আড়ালে রাজনৈতিক ব্যর্থতার সমাধানে এগিয়ে যাচ্ছে মূত্রত্যাগের ট্যাক্সের টাকায় কেনা বন্দুক ও বারুদ নিয়ে, অন্য রঙের পোশাক পরে, সাদা পোশাক। একরামুল একটা সিগারেট ধরালো। একরামুল কিনেছে বিদেশি রেজার, একরামুল কেনে সময় দেখা ঘড়ি, একরামুল কেনে লাশের কাপড় বোনার লুম, একরামুল কেনে সুগন্ধি সাবান, ওপার থেকে ব্ল্যাকে আসা মারাঠা মুনমুন আগরবাতি, গোলাপগন্ধি পানি। এই একরামুল কোথায় জন্ম নেবে আবার? তার কবরের পায়ের কাছে পাখিরা ফেলে দিয়েছিল বনবরইয়ের বীজ, বৃক্ষের শিকড়, জীবনের সমস্ত জৈব স্বাদ শুষে নিয়ে দাঁড়িয়ে আছে গাছ হয়ে তার কবরের মাথার উপর। ট্রমায় আটকে পড়া তার শিশুকন্যার জন্য বুক ভরে শ্বাস নেওয়ার জন্য বাতাসে ছড়াচ্ছে অক্সিজেন। এই তার কল্যাণ বাসনা সভ্যতার প্রতি মরে যাওয়ার পরও। আর একটা কবিতা পড়ি, এটা ওই দীর্ঘ কবিতার পাঠ, তবে এটার একটা নাম দিয়েছিলাম না, কিছুই হয় না। দুনিয়াতে খুব অল্প সংখ্যক বই আছে যা শুধু আমার জন্য।
দুনিয়ার ৭-৮টা ছবি দেখে আমি মূর্খের জীবন কাটাবো। খুবই সামান্য কজন লোক আছে যারা আসলে কেয়ার করে, সত্যই যাদের ভালোবাসা যায়, যারা দুপুরবেলায় ভাতের ওম নিয়ে বসে থাকে। বড়জোর দুটো গান শোনার জন্যই আমি এখানে এসেছি। আমার দেহের অর্ধেক কাউকে, মাত্র একজনকেই ভালোবাসার জন্য ঘুমিয়ে উঠি রোজ। বছরের পর বছর নিশ্চুপ বসে জানালার বাইরে শিউলি গাছটির বেড়ে ওঠা দেখি। দুজন বন্ধুই কবরের পাশে বসে দুঃখ করার জন্য যথেষ্ট। জীবনে খুব বেশি হাহাকারের কী বা আছে আর? কিছুই হয় না, কিছুই না, সময়কে পার করে দাও। দেখো শিউলি গাছটি কোনো মানে নেই তার নিজের কাছে, তবু উঠোনে দাঁড়ানো নিজের স্বভাবে শিশিরের ভরে ফুলই ঝরায়। কি হতে চাইছো আর? তুমি যা, তুমি তাই হয়ে উঠবে একদিন। শিকদার আমিনুল হক আমার খুব প্রিয় কবি। তার শতত ডানার মানুষ খুব পছন্দের একটা কাব্যগ্রন্থ, ওখান থেকে একটা কবিতা পড়ি। মা একজনই আমাদের, কিন্তু আমাদের ভাইদের দিকে দেখো, চিবুক, নাসিকা আর চুলের ঢেউগুলি পর্যন্ত কত ভিন্ন। আমি যখন চলেছি সমুদ্রের দিকে, গাংচিলার সমুদ্র পাখিদের সঙ্গে কথাবার্তার জন্য উদ্গ্রীব, ওরা তখন শহরের রাস্তায় পোশাক বিক্রির আনন্দে রাতের শরীরকে চাবুক মারছে দিনের ব্যস্ততায়। তবু একই রক্ত আমাদের, আর স্বপ্নের জন্য পাতা বিছানায় একই শাড়িতে শুয়েছি আমরা সারা রাত্রি। আমাদের জন্য গান আর চুল আশ্রনের ধরনেও ছিল অভিন্নতা। সেলাই কলের শ্বাস থেকে বের করা একই ধরনের পোশাক পরতে হয়েছে আমাদের। মার কণ্ঠে আমাদের ডাক নামেও কোনো উঁচু নিচু ছিল না। কিন্তু জীবন আমাদের সরিয়ে নিল, যে জীবনকে শুধু ক্ষমা করা যায় সার্থকতার খাতিরে। কিন্তু সবাই কি আমরা তাই? আজও পর্যন্ত আমার হলো না একটি পাথরে বসানো সোনার আংটি, কারো কারো ক্রোধ আমার স্নিগ্ধতাকে মান্য করে না। পৃথিবীর আশ্চর্য সুন্দর যে ছন্দ, মখমলের মতো নরম যে নিঃসঙ্গতা, তা ওদের আনন্দ দেয় না। অথচ একই রক্ত আমাদের। সবুজ বাঁধানো খাতায় আমাদের জন্মের তারিখগুলি পরপর লেখার সময় আমার বাবার ছিল না কোনো অস্পষ্টতা ও দ্বিধা। তিনি রক্তের রঙের কথা জানতেন, কিন্তু তা সত্ত্বেও এর বিচিত্র কলরোল অথবা পরিক্রমা ছিল তার অজানা। ভাইদের থেকে যখন বিচ্ছিন্ন হয়, তখনই মানুষ প্রথম পৃথিবীর ফাঁদে পা দেয়, আর তখনই জন্ম নেয় প্রথম স্বাধীনতার আশ্চর্য প্রহর। কোনো কবিতা আমাদের কেন প্রিয় হয় এটার ব্যাখ্যা হয়তো এক একজন এক এক রকম ভাবে করতে পারবে, যে পাঠক সে তার মতো করে দেখতে পারবে। কিন্তু আমার কাছে যেটা দেখে মনে হয়েছে যে একটা কবিতা পড়ার পরে আমি যখন কবিতাটা থেকে চোখটা তুলে চারপাশে তাকাই না, দেখি আমার সারা পৃথিবী বদলে গিয়েছে, সে আগের মতো আর নেই। মানে কবিতার এতই শক্তি যে এটা আপনার চিন্তাকে, আপনার দেখার প্রক্রিয়াটাকে, দেখার পদ্ধতিটাকে চেঞ্জ করে ফেলে। আমি যেমন বলি যে কবিতা আমার কাছে আসলে জগৎ দেখার উপায়। আমি কবিতার ভিতর দিয়ে আসলে আমার চারপাশটাকে দেখি। হ্যাঁ, তা আমরা তো বসবাস করি একটা বড় একটা ব্রহ্মাণ্ডের ভিতরে। এখন এর সাথে আসলে মানুষের সংযোগ আছে, আমরা হয়তো ল্যাঙ্গুয়েজ দিয়ে একে অপরের সাথে যোগাযোগ করি, কিন্তু এর বাইরেও আমাদের একটা ভাষা আছে, যেই ভাষা দিয়ে আসলে সংকেতময়, পরস্পরের সাথে আমরা খুব সম্পৃক্ত, বা যেটা হলো জড় প্রাণ সেটা হলো সজীব প্রাণে রূপান্তরিত হয়ে যেতে পারে। তো এই সংযোগ কিন্তু পৃথিবীর সাথে আছে। তা এখন একটা মহৎ কবিতা পড়ার পরে এই সংযুক্ততা বাড়ে। হ্যাঁ, পৃথিবীর সাথে আরো বেশি মানুষ সংযুক্ত হতে পারে, আরো বেশি বিস্তীর্ণ প্রেক্ষাপটে অনেক কিছু দেখতে পারে। যেমন জীবনানন্দের যখন কবিতার একটা কথা বলি, যে জীবনানন্দ যখন প্রথম লিখলো যে উটের গ্রীবার মতো নিস্তব্ধতা, এটা তো আসলে কখনো মানুষ এর আগে তো কখনো ফিল করেনি। কিন্তু জীবনানন্দ যখন এই কবিতাটা লিখে ফেললো, লেখার পরে কিন্তু আমরা উটের গ্রীবা দেখলেই কিন্তু আমাদের মনে হয় আহা কি নিস্তব্ধতা, আমরা কিন্তু ফিল করি। তো একজন মহৎ কবি কবিতার ভিতরে আসলে এই পৃথিবীটাকে এক্সটেন্ডেড করে। এই আমরা যে বলি যে পৃথিবী সদা সম্প্রসারণমান,
যেটা বলি একজন কবিরও কাজ তাই এই পৃথিবীটাকে আরো ব্যাপ্ত বিস্তৃত করে আমাদের সামনে তুলে ধরে। তো এরকম যে কবিতাগুলো মানে আমার দৃশ্যমান জগৎ, আমি যেই জগতের সাথে সম্পৃক্ত সেই জগতের যে কবিতাগুলো রিঅর্ডার করে, নতুনভাবে সাজিয়ে আমাকে দেখায়। আমি হয়তো আজকে এই একটা দুনিয়া দেখছিলাম সামনে যে আসলে এটা তো এরকম, কিন্তু ওই কবিতাটা পড়ার পরে দেখি না এরকম তো না, পৃথিবী আসলে অন্যরকম, বা এই দৃশ্যটা অন্যরকম, আমি ফিল করতে পারি, আরো বেশি সংযুক্ত হতে পারি। ওই কবিতাগুলোকেই আমার মনে হয় অনেক মহৎ কবিতা, ওই কবিতাগুলোকে আমি পছন্দ করি, বা ওগুলাইকেই অনেক সময় বারবার করে পড়া হয়। আমার প্রিয় কবি আল মাহমুদের আর একটা কবিতা কবি, মিথ্যাবাদী রাখাল। আমাদের সামনে এখন আর কোনো পথ নেই। এই নিবিড় অরণ্য এমনই নিরন্ধ্র যে ঝিঝির শিশকেও কেওড়া কাটায় বিদ্ধ প্রজাপতির ঝাপটানি বলে ভুল হয়। সুন্দরী পাতার ফাঁকে শুলোর উপরে জমে থাকা একটু অন্ধকারে দেখে কে এক উদ্যমী বলে ফেলে, দেখছো না, এটাই একটা চলাচলের পথ। আমি বললাম, চেয়ে দেখো। এখানে বাঘের পায়ের ছাপ আর হরিণের রোমে ভর্তি শুলোর বর্ষা। এটা তো পশুদের পথ, দাতাল সুর আর ময়লার গড়িয়ে যাওয়ার ঘটনায় থকথকে। আমাদের অন্য পথ খুঁজতে হবে, অন্য রন্ধ্র। কিন্তু কে কার কথা শোনে? তাদের অকাঠ্য যুক্তি, যেখানে চলাচলের চিহ্ন সেটাই পথ, এসো এগোই বলে তারা প্যান্ট আর শাড়ি গুটিয়ে এগোতে লাগলো। আমি তাদের উরুতের পেশিতে বিদ্যুতের চমক দেখে থমকে দাঁড়িয়ে রইলাম। এই পথেই তারা গন্তব্যে পৌঁছাবে, যেখানে সাবধারণ্যের পাশেই আছে নদী, মানুষের জন্য পারাবারের পানসি বাঁধা, গোটানো পালে জলপুষ্পের প্রতীক, দণ্ড আর তার। আমরা যে উচ্ছন্নে যাওয়া উপত্যকা থেকে এসেছি, সেখানে বাস করতো এক মিথ্যাবাদী রাখাল। ছোকরা কেন যে দিনরাত বাঘ বাঘ চেঁচাতো আল্লাহ মালুম। তারপর সত্যি একদিন বাঘ এসে সব খেয়ে ফেললো। প্রথম সেই বালকটিকে, শেষে নওকারে দাঁত দিয়ে আশ্রে ফেললো মানুষের গ্রাম, ঘরবাড়ি, রক্ত, মাংস। আমরা এখন কোথায় যাই? আমরা তো সেই মিথ্যাবাদীর খুলির উপর রোদ চমকাতে দেখে এসেছি, আর দেখেছি সকল সত্যবাদীদের পঙ্গপালের মতো পালাতে। পলায়িত সজীবতী, পলায়নি যে সে তো এখন বাঘের পেটে। মাঝে মাঝে ভাবি, ছেলেটা কেন এমন বাঘ বাঘ বলে চেঁচাতো? আমরা ভয়ে বিহ্বলতায় চারদিকে ছুটে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলতাম, শুয়োরের বাচ্চা। সে বোকার মতো হাসতো, বিব্রত, অপদস্থ। তারপর আমরা প্রতিজ্ঞা করলাম, মিথ্যেবাদীর ডাকে আমরা আর সাড়া দেব না। আমরা কেউ তার শেষ ডাকে সাড়া দেইনি, যেদিন সত্যি বাঘ এসেছিল। মৃত্যুর নখে ছিন্ন ভিন্ন হলো সেই ডাক, সেই কাতর অনুনয় এখনো আমার কানে লেগে আছে। আজ ভাবি, ছেলেটার কি তবে আগাম মৃত্যুর গন্ধ টের পাওয়ার কোনো অস্বাভাবিক ইন্দ্রিয় ছিল, যার দুর্গন্ধে শত তিরস্কার উপেক্ষা করে সে চিৎকার করে উঠত বাঘ বাঘ বলে, ঠিক কবির মতো। আহা, আবার যদি ফিরে আসতো সেই মিথ্যেবাদী ছেলেটা, জনমত তিরস্কারের পাশে দাঁড়িয়ে প্রান্তরের চারণের মতো বলে উঠত, মৃত্যু এসেছে হে গ্রামবাসী, হুঁশিয়ার।